মুভির শুরু হয় একটি ছেলেকে দেখিয়ে। সে জেলখানায় বন্দি অবস্থায় বসেছিল। এরপর কিছু লোক এসে তাকে শিকলে বেঁধে টেনে হেঁচড়ে পশুর মতো জনসাধারণের সামনে নিয়ে আসে। সবাই চিৎকার করছে, এই খুনিকে ফাঁসিতে ঝুলিয়ে দাও। এরপর বিচারক তার সোনালি সবাইকে শুনিয়ে দেয়। সেখানে ঘোষণা করা হয় প্রথমে তার হাত পা ভেঙে ফেলা হবে, এরপর তাকে নির্মমভাবে ফাঁসি দেওয়া হবে। এটা শুনে জনগণ উল্লাসে ফেটে ওঠে। তবে কেন ছেলেটিকে এত নির্মমভাবে শাস্তি দেওয়া হবে? তার সঙ্গে এত নিষ্ঠুর ব্যবহার কেন করা হচ্ছে? এই সবকিছু জানার জন্য আমাদের সময়কে আরো পেছনে নিয়ে যেতে হবে। সাল 1736 প্যারিসের এক মাছের বাজারে এক নারী কাজ করছিলেন। কিছুক্ষণ পর তিনি প্রসব বেদনায় আক্রান্ত হন এবং দ্রুত একটি শিশুর জন্ম দেন। কিন্তু জন্মের পরেই তিনি শিশুটিকে লাথি মেরে দূরে সরিয়ে দেন। আসলে তার আগে আরো 4টি মৃত সন্তান জন্মিয়েছিল, কিন্তু প্রতিবারই তিনি তাদের নদীতে মাছের সাথে ফেলে দিতেন। কিন্তু এইবার তিনি একজন জীবিত শিশু জন্ম দেন, যার ঘ্রাণ শক্তি ছিল অত্যন্ত প্রখর। আর এই ঘ্রাণ শক্তির জন্যই সে কাঁদতে শুরু করে, যা শুনে আশেপাশের লোকেরা একত্রিত হতে শুরু করে। দ্রুত সেখানে ভিড় জমে যায় এবং যখন সবাই জানতে পারে যে তার মা তাকে মরতে ফেলে দিয়েছিল, তখন তারা সবাই তাকে ধরে ফেলে এবং ফাঁসি সাজা দেয়। এরপর শিশুটিকে একটি অনাথ আশ্রমে পাঠানো হয়। কিন্তু অনাথ আশ্রমের কিছু শিশু তাকে মেরে ফেলার চেষ্টা করে, কারণ শিশুটি তাদের জায়গা দখল করে নিয়েছিল, যা তাদের মোটেও পছন্দ হয় না। ঠিক তখনই ম্যাডাম গিলার্ড এসে তাকে বাঁচান এবং শিশুদের শাস্তি দেন। এই শিশুটির নামই ছিল জিন ব্যাপটিস্ট গ্লেনওয়িন। হ্যাঁ, সেই ছেলেটি যাকে শুরুতে ফাঁসির সাজার ঘোষণা দেওয়া হয়েছিল। বাকি শিশুরা খুবই শীঘ্রই বুঝতে পারে এই ছেলেটির মধ্যে কিছু ভিন্নতা রয়েছে। সময় এগিয়ে যায়, সে 5 বছর বয়সে পৌঁছায় এবং তার ঘ্রাণ শক্তি আরো শক্তিশালী হয়ে ওঠে। তখনই সে বুঝতে পারে সে অন্য সাধারণ বাচ্চাদের মতো নয়, বরং তার মধ্যে কিছু অমানবিক ক্ষমতা রয়েছে। এই কারণে অন্য শিশুরা তাকে ঘৃণা করতে শুরু করে এবং সবার মাঝে থেকেও সে নিজেকে একা অনুভব করত। এমনকি সে কথাও বলতে পারতো না, কিন্তু তার ঘ্রাণ শক্তির মাধ্যমে সে কথা বলতেও শিখেছিল। সে বড় হওয়ার সাথে সাথে তার ঘ্রাণ শক্তি অতিরিক্ত তীব্র হয়ে ওঠে। দূর থেকেও সে প্রতিটি জিনিসের গন্ধ আলাদা করতে পারত। 13 বছর বয়সে ম্যাডাম গিলার্ড তাকে আর আশ্রমে না রাখতে পেরে এক চামড়া ব্যবসায়ীর কাছে তাকে বিক্রি করে দেন, মাত্র 15 সেন্টের বদলে। তবে ম্যাডাম গিলার্ড যখন বাড়ি ফিরছিলেন, কিছু ডাকাত তাকে হত্যা করে এবং তার টাকা ছিনিয়ে নেয়। এইদিকে গ্লেনওয়িনের বেশিরভাগ সময় কাটে পশুর চামড়া ছড়ানোর কাজে। প্রতিদিন 15 থেকে 16 ঘন্টা কঠিন পরিশ্রম করতে হতো তাকে। সময় কেটে যায় এবং সে আরো বড় হয়ে ওঠে। একদিন সেই ব্যবসায়ী তার কাছে সন্তুষ্ট হয়ে তাকে শহরে নিয়ে যান। শহরের গলিগুলো দিয়ে হাঁটার সময় সে বিভিন্ন গন্ধ চিহ্নিত করতে থাকে। ঠিক তখন একটি অদ্ভুত এবং মনোমুগ্ধকর সুবাস তার নাকে আসে। সেই গন্ধের উৎস খুঁজতে সে পাগলের মতো ছুটতে থাকে এবং অবশেষে একটি পারফিউমের দোকান পর্যন্ত চলে যায়। সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বিভিন্ন সুগন্ধের আনন্দ উপভোগ করছিল। ঠিক তখনই এক ভিন্নতার ঘ্রাণ তাকে আরো আকর্ষণ করে। সে ওই গন্ধের উৎস খুঁজতে আবার ছুটতে শুরু করে। সে বুঝতে পারে সে সুগন্ধটি আসছিল এক ফুল বিক্রেতার মেয়ের শরীর থেকে। সে ছিল অপূর্ব সুন্দরী। গ্লেনওয়িন তার সুগন্ধের প্রতি মোহিত হয়ে তার পেছনে হাঁটতে শুরু করে। একসময় মেয়েটি যখন বুঝতে পারে, তখন তাকে জিজ্ঞেস করে, তুমি আমার পিছু নিয়েছো কেন? তুমি কি কিছু ফল কিনতে চাও? কিন্তু সে কোনো উত্তরই দেয় না, বরং তার হাত ধরে অদ্ভুতভাবে শুঁকতে শুরু করে। এটা দেখে মেয়েটি আতঙ্কিত হয়ে যায় এবং দৌড়ে পালিয়ে যায়। কিন্তু সে পেছন পেছন তাকে অনুসরণ করতেই থাকে এবং সেই সুবাসের আকর্ষণে তার ঘর পর্যন্ত পৌঁছিয়ে যায়। হঠাৎ করে সে মেয়েটির পেছনে গিয়ে তাকে শুনতে শুরু করে। মেয়েটি তা দেখে আতঙ্কে চিৎকার করে ওঠে। ঠিক তখনই ওপরের তলা থেকে কিছু লোক নিচে নামে। সে ভয় পেয়ে মেয়েটির মুখ চেপে ধরে, যাতে সে আর চিৎকার না করতে পারে। মেয়েটি ছটপট করতে থাকে, কিন্তু সে তাকে ছাড়ে না। কিছুক্ষণ পর যখন সে তার মুখ থেকে হাত সরায়, তখন সে দেখে মেয়েটি আর বেঁচে নেই। সে হতবাক হয়ে যায়। সে আসলে মেয়েটিকে মারতে চায়নি। কিভাবে কি হয়ে গেল সে কিছুই বুঝে উঠতে পারে না। তবে মেয়েটির শরীরের গন্ধ তাকে ধীরে ধীরে পাগল বানিয়ে ফেলছিল। তাই সে পাগলের মতো মেয়েটির শরীর থেকে গন্ধ তার নাকে নিতে থাকে। তবে এক পর্যায়ে মেয়েটির শরীরে সে স্বর্গীয় সুগন্ধি ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। এতে গ্লেনওয়িন হতাশ হয়ে পড়ে এবং ভাবে এই গন্ধ কোথায় চলে গেল। এইভাবে গ্লেনওয়িন তার প্রথম খুনটি করে। এরপর সে তার মাস্টারের কাছে ফিরে আসে, কিন্তু ফিরে আসার পর তার মাস্টার তাকে প্রচন্ড মারধর করে। অন্যদিকে আমরা জানতে পারি প্যারিসে অনেক সুগন্ধির দোকান ছিল। সেখানে একটি দোকান ছিল যাদের মোরান সাইনের সুগন্ধি পুরো প্যারিস শহরে বেশ জনপ্রিয় ছিল। তাদের মধ্যে একজন ছিল জুপেসি বেলডেনির দোকান, যা একসময় বিখ্যাত ছিল। কিন্তু প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় তার ব্যবসার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। বেলডেনি সেই ব্র্যান্ডের মোরান সাইনের পারফিউমের নকল করার চেষ্টা করছিল, কিন্তু তার বয়স হয়ে যাওয়ার কারণে তা করতে সে সফল হয় না। একদিন রাতে গ্লেনওয়িন পশুর চামড়া ডেলিভারি করতে বেলডেনির বাড়িতে যায়। ঠিক তখনই সে বিল্ডিং থেকে নরান সাইনের পারফিউমের গন্ধ সে পায়। সে বলে, আমি চাইলে এমন পারফিউম বানিয়ে দিতে পারি। বেলডেনি প্রথমে হেসে ওঠে, কিন্তু গ্লেনওয়িন এত আগ্রহের
জোড়াজড়িতে সে গ্লেনওয়েনকে একটা সুযোগ দেয়। গ্লেনওয়েন বিভিন্ন সুগন্ধের বোতল টেবিলে রাখে এবং বলে এইগুলো একত্র করে পারফিউম বানানো হয়। সে এমন ভাবে কাজ করছিল যেন কত বছরের অভিজ্ঞতা তার রয়েছে। কিন্তু বেলডেনি বলে পারফিউম তৈরি করার জন্য কোন উপাদান কি পরিমাণ ব্যবহার করতে হবে তা শুধু প্রকৃত প্রতিভাবানরাই জানে, আর তুমি সে প্রতিভাবান না। কিন্তু গ্লেনওয়েন বেলডেনিকে ভুল প্রমাণ করে দেয়। সে সমস্ত পারফিউম মিশিয়ে মোরান সাইনের মতনই একটি পারফিউম তৈরি করে ফেলে। বেলডেনি এটি দেখে হতভম্ব হয়ে যায়, কিন্তু গ্লেনওয়েন বলে এটাই সেরা পারফিউম হতে পারে না, তুমি চাইলে আমি এর চেয়ে ভালো পারফিউম তোমাকে বানিয়ে দিতে পারি। এরপর সে আরো কয়েকটি সুগন্ধ মিশিয়ে তার মধ্যে সবচেয়ে ভালো পারফিউম তৈরি করে, কিন্তু বেলডেনি সেটা পরীক্ষা না করে তাকে চলে যেতে বলে। তখন গ্লেনওয়েন বেলডেনির কাছে চাকরি চায়। বেলডেনি বলে আমি চিন্তা করে জানাবো। কিন্তু গ্লেনওয়েন চলে যাওয়ার পর বেলডেনি সে পারফিউম শুঙে, আর সেই মুহূর্তে তার প্রথম প্রেমের স্মৃতি মনে পড়ে যায়। এখন তার হাতে ছিল মোরান সাইনের চেয়েও ভালো পারফিউম, তাই সে দ্রুত গ্লেনওয়েনের মাস্টারের কাছে যায় এবং তাকে টাকা দিয়ে কিনে নেয়। কিন্তু তার মাস্টার মদ্যপান অবস্থায় নদীতে পড়ে মারা যায়। এইদিকে গ্লেনওয়েনের তৈরি পারফিউম বেলডেনির দোকানকে নতুন করে জনপ্রিয় করে তোলে। প্যারিস জুড়ে তার দোকানে ক্রেতার ভিড় লেগে যায়। এরপর বেলডেনি গ্লেনওয়েনকে পারফিউম তৈরির ধাপগুলো বলে। বেলডেনি তাকে বোঝায় প্রত্যেক পারফিউমের 3টে স্তর থাকে। প্রথমটি হলো টপ স্তর। টপ স্তরে পারফিউমের সুগন্ধ মাত্র কয়েক মিনিটের জন্য স্থায়ী থাকে। দ্বিতীয়টি হলো হার্ট স্তর। হার্ট স্তরের সুগন্ধ কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী থাকে। তবে বেস স্তরে পারফিউমের গন্ধ কয়েক দিন পর্যন্ত স্থায়ী থাকে। প্রত্যেকটি স্তরে থাকে মোট 12টি পারফিউম। যদি কেউ কখনো 13তম সুগন্ধ যোগ করে তাহলে সেটি এক অসাধারণ পারফিউম হয়ে উঠবে। 11টি সুগন্ধ চেনা সম্ভব, কিন্তু যদি কেউ 13তম সুগন্ধ তৈরি করতে পারে তাহলে সেই পারফিউমের কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না। এই কথাটি গ্লেনওয়েনের মনে গভীরভাবে গেঁথে যায়। এখন সে এমন একটি পারফিউম বানাতে চায় যা পুরো বিশ্বকে মোহিত করবে। তাই গ্লেনওয়েন জানতে চায় কিভাবে পারফিউমের বেস লিকুইড তৈরি করা হয়। সে তার মাস্টারের কাছে তা শিখতে চায়। ফলে তার মাস্টার কিভাবে গোলাপ ফুলের নির্যাস বের করতে হয় তা তাকে শেখায়। গ্লেনওয়েন প্রক্রিয়াটা শিখার পর সে বিভিন্ন জিনিসপত্র এনে তার গন্ধ বের করার চেষ্টা করে, কিন্তু সে এমন কিছু জিনিসের গন্ধ বের করার চেষ্টা করছিল যাদের কোনো নিজস্ব গন্ধ ছিল না। বেলডেনি হঠাৎ কিছু ভাঙার শব্দ শুনতে পায়। সে দ্রুত নিজের ল্যাবরেটরিতে চলে আসে এবং দেখে গ্লেনওয়েন প্রচন্ড রেগে আছে। যখন সে রাগের কারণ জিজ্ঞেস করে গ্লেনওয়েন তাকে মিথ্যাবাদী বলে দোষারোপ করে। সে বলে তোমার পদ্ধতিতে কাঁচ, লোহার, তামার কোনো জিনিসের গন্ধ সংরক্ষণ করা সম্ভব নয়। বেলডেনি কিছুই বুঝতে পারে না, কিন্তু যখন সে নিজের মেশিনে মৃত বিড়ালটিকে দেখে সে প্রচন্ড রেগে যায়। কিন্তু গ্লেনওয়েন মনে করেছিল সে যে কোনো কিছুরই গন্ধ সংরক্ষণ করতে পারবে, কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা ছিল তার। যখন সত্যটা তার সামনে আসে সে অচেতন হয়ে পড়ে। সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার জানায় তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। বেলডেনি খুব হতাশ হয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে এবং সে আবার একই প্রশ্ন করে ডিস্টিলেশন ছাড়া কি আর কোনো উপায় আছে যার মাধ্যমে গন্ধ সংরক্ষণ করা যায়? বেলডেনি তখন তাকে বলে 10,000 গোলাপের সুগন্ধ বের করতে একটি বিশেষ মেশিনের দরকার হয়, যেটি সে গ্রাস শহরে শিখেছিল প্যারিসে আসার আগে। কিন্তু গ্রাসে যেতে হলে তোমার সরকারি কাগজপত্র লাগবে। এই কাগজ পেতে গ্লেনওয়েন বেলডেনিকে একটি বিশেষ ফর্মুলা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। অবশেষে ডকুমেন্ট পাওয়ার পর সে বেলডেনিকে বিদায় জানিয়ে গ্রাসের উদ্দেশ্যে রওনা হয়। এইদিকে বেলডেনি স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং ঘুমাতে যায়। এই মুহূর্তে সে নিজেকে সবচেয়ে সুখী অনুভব করে, কিন্তু হঠাৎ করে রাতে তার পুরো বিল্ডিং ধসে পড়ে এবং সে মারা যায়। আচ্ছা, এখানে একটা কথা আপনাদের বুঝিয়ে বলি, সেটা হচ্ছে যখনই গ্লেনওয়েনের কোনো মাস্টার তাকে ছেড়ে চলে যায় তখনই কিন্তু কোনো না কোনো ভাবে তারা মারা যায়। তার মানে হলো গ্লেনওয়েনকে যারা ত্যাগ করে তারা আর এই পৃথিবীতে বেঁচে থাকে না। যেমন জন্মের পর তার মা তাকে ত্যাগ করেছিল, ফলে তার মায়ের মৃত্যু হয়ে যায়। এরপর ম্যাডাম গিল্ডার্ড তাকে চামড়া ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছিল, ফলে সেও মারা যায়। চামড়া ব্যবসায়ী যখন পারফিউম ব্যবসায়ীর কাছে তাকে বিক্রি করে দেয় সেও কোনো না কোনো ভাবে মারা যায়। আর যখন পারফিউম ব্যবসায়ীর কাছ থেকে গ্লেনওয়েন চলে যায় তখন সেও মারা যায়। এইদিকে গ্রাসের পথে যেতে যেতে গ্লেনওয়েন প্রথমবারের মতো নিজেকে স্বাধীন অনুভব করে এবং উপলব্ধি করে যে সে এখন নিজের মালিক। কিছু দূর যাওয়ার পর তার সামনে 2টি রাস্তা আসে। একটি ছিল গ্রামের রাস্তা আর অন্যটি ছিল পাথরের রাস্তা। যখনই সে পথ পেরিয়ে যাচ্ছিল তখনই সে পাথরের রাস্তাটি বেছে নেয়, যেখানে সাধারণত কেউ যাতায়াত করতো না। সামনে গিয়ে সে একটি গুহায় আশ্রয় নেয় এবং বেশ কিছুদিন সেখানেই কাটিয়ে দেয়। অনেকদিন কাটানোর পর সে আবারও সে মেয়েটির স্বপ্ন দেখতে শুরু করে। এতে সে ব্যাকুল হয়ে পড়ে। একসময় তার উপলব্ধি হয় তার নিজের শরীরের গন্ধই নেই। সে বৃষ্টিতে গোসল করে নিজেকে পরিষ্কার করে নেয় এবং আবারও গ্রাসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথে সে আবারও সে পরিচিত গন্ধ অনুভব করে। পেছনে ফিরে তাকাতেই দেখে অত্যন্ত সুন্দরী মেয়ে ঘোড়ার গাড়িতে চড়ে কোথাও যাচ্ছিল। গ্লেনওয়েন মেয়েটির পিছু নেয় এবং তার বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে যায়। এরপর গ্লেনওয়েন সিদ্ধান্ত নেয় এই মেয়ের শরীরে
খাবারের তেল দিয়ে সে এমন একটি পারফিউম তৈরি করবে যার গন্ধে সবাই মুগ্ধ হয়ে যাবে। এই মেয়েটি ছিল শহরের একজন ধনী ব্যক্তি অ্যান্টনি রিচিসের মেয়ে, যার নাম ছিল লোরা। এরপর সিন চলে যায় জ্যানি আর লুসিয়ানের কাছে। তারা ফুল সংগ্রহ করছিল, যেখানে তারা একে অপরের সাথে প্রথমবারের মতো দেখা করে। তারা এখানে ম্যাডাম আর্ল্যান্ড নামের এক মহিলার অধীনে কাজ করত, যেখানে গ্লেনওয়েনে কাজ করে। সে সেখানে কিভাবে ফুল কিংবা পাতার গন্ধ বের করা আনা হয় তা শিখে। মানে এটা একটা ছিল বড় ফ্যাক্টরি, যেখানে একসাথে অনেক ধরনের পারফিউমের বেস লিকুইড তৈরি করা হতো। সেখানে কাজ করার সময় গ্লেনওয়েনের কাজ দেখে ম্যাডাম তার প্রশংসা করে। তবে ডমিনিক ডুরট তাকে ততটাও পছন্দ করতো না। ডুরট যখন গ্লেনওয়েনকে পারফিউমের বেস চেক করতে বলে, তখন সে তা দেখেই বলে আরেকটু সময় লাগবে, কিন্তু ডুরট বলে আমি যা বলছি তুমি তাই করো। এরপর খুব স্বাভাবিকভাবে গ্লেনওয়েন তার কাজ করতে থাকে। রাতে এদিকে লুসিয়ান আর জেনিকে দেখানো হয় তারা একটি ঘরে রোমান্স করছিল, কিন্তু হঠাৎ করে মেয়েটি ছিলে কোঠায় উঠে যায়। লুসিয়ানও সেখানে উঠতে গেলে মেয়েটি তাকে ফেলে দেয়, ফলে সে রাগ করে সেখান থেকে চলে যায়। জেনি চিন্তায় পড়ে যায় সে এখন কিভাবে এখান থেকে নামবে, কিন্তু হঠাৎ করে কারো আসার শব্দ শুনতে পায়। সে ভাবে হয়তো তার প্রেমিকা আবারও ফিরে এসেছে, কিন্তু পরে দেখা যায় সেখানে গ্লেনওয়েন এসেছে। এরপরের সিনে গ্লেনওয়েনকে খুব স্বাভাবিকভাবে কাজ করতে দেখা যায়, আর সেই বড় মেশিনের ভেতরে জেনির লাশ দেখা যায়। আসলে গ্লেনওয়েন মানুষের শরীরের গন্ধ সংরক্ষণ করতে চায়, তাই যেভাবে ফুলের গন্ধ সংরক্ষণ করা হয় সে পদ্ধতি ব্যবহার করে মেয়েটির শরীরে গন্ধ সংরক্ষণ করার চেষ্টা করে। কিন্তু সেখানে একটি মহিলা চলে আসে ম্যাডামের সাথে দেখা করতে। মহিলাটি তাকে একা দেখে জিজ্ঞেস করে তুমি এখানে একা কি করছো। এই বলে সে ভেতরে দেখতে চায়। মেশিনটা ঢাকা দেখে মহিলাটি সেটি দেখতে চায়। তখনই সেখানে ম্যাডাম আর ডুরট চলে আসে। মেশিনটা ঢাকা দেখে ম্যাডাম তাকে জিজ্ঞেস করে তুমি এটা কেন ঢেকে রেখেছো। তখন গ্লেনওয়েন ম্যাডামকে বলে এটা একটা এক্সপেরিমেন্ট, আমি ফুলগুলোকে দিনের আলো থেকে বাঁচানোর জন্য এটি কভার করে রেখেছি। যা শুনে ম্যাডাম একটু খুশি হয়, কিন্তু ডুরট লিকুইড বেসের কোনো গন্ধই পায় না। একজনকে খুন করে কিভাবে কনফিডেন্টলি সে সবকিছু ম্যানেজ করছিল, বাপরে বাপ। যখনই সে দেখে এই পদ্ধতিতে মানুষের গন্ধ সংরক্ষণ করা যাচ্ছিল না, সে অন্যভাবে এটা পরীক্ষা করার চেষ্টা করে। এইবার গ্লেনওয়েন একজন যৌনকর্মীর কাছে যায় এবং তাকে তার রুমে নিয়ে আসে এবং তার শরীরের ওপর পশুর চর্বি মাখিয়ে একটি লেপ তৈরি করতে শুরু করে। কিন্তু সেই যৌনকর্মী তার কর্মকাণ্ড দেখে ভয় পেয়ে যায়, তাই তার টাকা ফেরত দিয়ে সেখান থেকে চলে যেতে চায়। তখনই গ্লেনওয়েন তাকে হত্যা করে এবং তার পুরো শরীরে পশুর চর্বি মেখে কাপড়ে মুড়িয়ে ফেলে। এরপর সে কাপড় আর ওই মেয়েটির চুল নিংড়ে কিছু পদ্ধতির মাধ্যমে তেল বের করে আনে। এইভাবে গ্লেনওয়েন তিনটি খুন করে। পরের দিন গ্রামবাসীরা সে যৌনকর্মীর লাশ নিয়ে যায়। পাশে তার কুকুরটিও ছিল, আর গ্লেনওয়েন দূর থেকে সবকিছু দেখছিল। হঠাৎ করে পারফিউম বের করে তার হাতে এক ফোঁটা ঢাললে কুকুরটি দৌড়ে তার হাত চাটতে শুরু করে। এতে বোঝা যায় তার এক্সপেরিমেন্ট সফল হয়েছে। এরপর সে 13টি বোতলের একটি সেট তৈরি করে, যার মানে হলো প্রতিটি বোতলের জন্য তাকে একটি করে খুন করতে হবে। যেভাবে যৌনকর্মীকে হত্যা করেছে সে একই প্রসেসে তাকে আরো 12টি মেয়েকে হত্যা করতে হবে, তাহলেই সে দুনিয়ার সবচেয়ে নিখুঁত পারফিউম বানাতে পারবে, যার গন্ধের কোনো তুলনাই হবে না। তবে এই শহরে আসার পর তার প্রথম টার্গেট ছিল লোরা। এই কারণে সে লোরার জন্মদিনের পার্টিতে যায়, যেখানে লোরার বাবা তাদের প্রধান অতিথির সাথে সবাইকে পরিচয় করিয়ে দেয়। সে লোরাকে ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু লোরা তাকে পাত্তা না দিয়ে লুকোচুরি খেলার অফার দেয় সবাইকে। এরপর তারা সবাই লুকোচুরি খেলতে শুরু করে। সুযোগ বুঝে গ্লেনওয়েন লোরার উপর হামলা করতে যায়, কিন্তু সেই সময় সেখানে সে অতিথি চলে আসে এবং লোরাকে কিস করতে চায়, কিন্তু লোরা তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। এইদিকে রিসিস লোরাকে কোথাও খুঁজে পাচ্ছিল না। এখানে বলে রাখা ভালো, লোরার বাবা রিসিস লোরাকে অনেক ভালোবাসতো। এই পৃথিবীতে তার মেয়ে লোরা ছাড়া কেউই ছিল না তার। সবাই লুকোচুরি খেলে ফিরে আসছিল, কিন্তু লোরা ফিরে আসে না, তাই তার বাবা অনেক চিন্তিত হয়ে পড়ে। এইদিকে গ্লেনওয়েনকে দেখানো হয় সে একই পদ্ধতিতে একটি মেয়ের শরীর থেকে তেল বের করছিল। এইদিকে রিচিসের কাছে তার মেয়ে লোরা ফিরে আসে। তবে গ্লেনওয়েন কাকে হত্যা করলো? তবে সেই পার্টিতে যমজ দুই বোন আলভিন আর ফ্রান্সওয়াজকে কোথাও খুঁজে পাচ্ছিল না। এইদিকে দেখা যায় গ্লেনওয়েন দুই যমজ বোনকে খুন করে এবং তাদের চুল কেটে নেয়। আগের মতনই তাদের শরীর থেকে তেল বের করে আনে। এভাবে তার পারফিউমের প্রথম তিনটি সম্পূর্ণ হয়ে যায়। এতে সে অনেক আনন্দ অনুভব করে, কিন্তু সেখানে হঠাৎ করে ডুরট চলে আসে। সে প্রচন্ড পরিমাণ রেগেছিল, কারণ গ্লেনওয়েন কোনো কাজই করছিল না। কিন্তু গ্লেনওয়েনের কাছে আসতেই পারফিউমের গন্ধে সে সম্মোহিত হয়ে যায়। আগেই আমরা বলেছিলাম টপ স্তরের গন্ধ কয়েক মিনিটের জন্য স্থায়ী থাকে, তাই ডুরট কয়েক মিনিটের জন্য গ্লেনওয়েনের প্রতি সম্মোহিত হয়ে গিয়েছিল। পরের দিন শহরের মানুষ সে যমজ দুই বোনের লাশ পানিতে ভেসে থাকতে দেখে। এতে পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এইদিকে একটি বৈঠক ডাকা হয়, যেখানে সিদ্ধান্ত নেওয়া হয় শহরে কারফিউ জারি করা হবে। কিন্তু অনেকে বলে কারফিউ জারি করলে তাদের ব্যবসা বাণিজ্যের অনেক ক্ষতি হয়ে যাবে, তাই গ্রামের মানুষরা
কারফিউ মানে না, ফলে গ্ল্যানোইন একের পর এক মেয়েকে হত্যা করে একই পদ্ধতিতে সে তার নিজের কাজ চালিয়ে যেতে শুরু করে। রিচিস অনেক গবেষণার পর কেন এতগুলো মেয়েকে হত্যা করা হচ্ছে তার কারণ বোঝার চেষ্টা করে। যেহেতু মেয়েদেরকে একই পদ্ধতিতে খুন করা হচ্ছে, নিশ্চয়ই খুনির কোনো একটা উদ্দেশ্যে এদেরকে খুন করছে এবং সুন্দরী মেয়েদেরকে টার্গেট করছে। রিচিস বুঝে যায় সিরিয়াল কিলারের টার্গেট যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ সে খুন করেই চলবে। এইদিকে শহরের মানুষ এই ধারাবাহিক খুনে আতঙ্কিত হয়ে তাদের ঘরে তালা লাগিয়ে থাকতে শুরু করে। সবাই সবাইকে সন্দেহের চোখে দেখতে থাকে। এইদিকে গ্ল্যানোইন একের পর এক মোট 12টি মেয়েকে খুন করে এবং এইভাবেই তার পারফিউম সেটের 12টি পারফিউম তৈরি হয়ে যায়। এখন শুধুমাত্র 13 নম্বর পারফিউমটি খালি ছিল, যার মানে হলো লরার জীবন এখন বিপদের মধ্যে রয়েছে। শহরের সবাই একটি গির্জায় একত্রিত হয় এবং গির্জার ফাদার গির্জাকে পাপের উৎস বলে অভিহিত করে। সবাই এতে অবাক হয়ে যায়, এমন একটা পবিত্র জায়গা কিভাবে পাপের উৎস হতে পারে। এইদিকে গ্ল্যানোইন 12টি পারফিউম একটি মাত্র পাত্রে একত্রিত করতে শুরু করে। ঠিক সেই সময় একজন ব্যক্তি এসে জানায় খুনি ধরা পড়েছে এবং সে নিজের অপরাধ স্বীকার করেছে। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু রিপোর্ট পড়ার পর রিসেস সন্দেহ করে এই লোকটি হয়তো সত্যিকারী খুনি নয়, কারণ রিপোর্টে লেখা ছিল এমন কিছু ঘটেনি যা খুনির সঙ্গে পুরোপুরি মিলে যায়। এখন পুরো শহর খুনি ধরা পড়ার আনন্দ উদযাপন করে। এখানে লরা অনেক আনন্দ করছিল আর দূর থেকে গ্ল্যানোইন তার উপর নজর রাখছিল। রিসেসকে অনেক চিন্তিত দেখা যায়। সে তার মেয়েকে বাড়ি নিয়ে যেতে আসে, কিন্তু লরা যেতে রাজি হয় না। এতে রিসেস তাকে একটা চড় মেরে বসে। লরা রাগ করে সেখান থেকে চলে যায়। এইদিকে আগে থেকে গ্ল্যানোইন তার জন্য অপেক্ষা করছিল। যখনই সে তাকে খুন করতে যাবে ঠিক তখনই রিসেস সেখানে পৌঁছিয়ে যায় এবং লরার কাছে ক্ষমা চেয়ে তাকে নিজের সঙ্গে নিয়ে যায়। রাতে দরজা জানলা ভালো করে লাগিয়ে রিসেস লরাকে শুয়ে দেয়, কিন্তু সে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে এবং সে দৌড়ে মেয়ের ঘরে আসে। কিন্তু রিসেস দেখে তার মেয়ে ঠিকই আছে, ফলে সে সিদ্ধান্ত নেয় লরাকে নিয়ে এই শহর থেকে চলে যাবে। পরের দিন সকালে রিসেস তার মেয়েকে নিয়ে কৌশলে শহর থেকে বেরিয়ে পড়ে। এইদিকে ঘুমন্ত গ্ল্যানোইন লরার গন্ধ টের পায় এবং সে বুঝে যায় যে তারা শহর ছেড়ে চলে যাচ্ছে। ফলে সে তার জিনিসপত্র নিয়ে গার্ডকে জিজ্ঞেস করে তারা কোন পথে গিয়েছে। গার্ড তাকে বলে তারা উত্তর দিকে গিয়েছে, কিন্তু গ্ল্যানোইন তার গন্ধের মাধ্যমে জানতে পারে তারা অন্য পথে গিয়েছে। তাই সে সঠিক রাস্তা দিয়ে তাদের পিছু করতে শুরু করে। অন্যদিকে সে যৌনকর্মী কুকুরটি গ্ল্যানোইনের রুমে একটি জায়গায় পৌঁছায়। তার মালিকের কাপড় মাটি থেকে টেনে বের করে। তখন সেখানে ডোরট আসে এবং এখানে অনেকগুলো চুল দেখতে পায় আর সে সবকিছু বুঝে যায়। এরপর এক এক করে 12টি মেয়ের জামা কাপড় উদ্ধার করা হয়। এতে সবাই বুঝে যায় যে গ্ল্যানোইনই আসল খুনি। এইদিকে রিসেস তার মেয়েকে নিয়ে রাত কাটানোর জন্য তাদের একটি গেস্ট হাউসে ওঠে। তাদেরকে সবচেয়ে সুন্দর রুম দেখালেও রিসেস তাদের রেগে যায় আর বলে আমাদের নিরাপত্তা দরকার, সুন্দর রুমের দরকার নেই। রাতে খাবার সময় লরা জানতে চায় কেন তার বাবা তার সাথে এমন করছে। তখন রিসেস বলে এই সবই আমি তোমার নিরাপত্তার জন্য করছি। আমি চাই না তুমি বাকি মেয়েদের মতো মারা যাও। তোমার চেয়ে সুন্দরী এদের মধ্যে কেউই ছিল না, হয়তো তুমি ছাড়া খুনির টার্গেট পূরণ হবে না। সে আরো জানায় আমি তোমার বিয়ে ঠিক করে ফেলেছি। এটা শুনে লরা রেগে যায় এবং নিজের রুমে চলে যায়। তখন রিসেস বাইরে থেকে রুমটি লক করে দেয় এবং চাবিটি নিজের কাছে রেখে দেয়। এইদিকে গ্ল্যানোইন গন্ধ অনুসরণ করে হোটেলে পৌঁছিয়ে যায় এবং সে সবকিছু প্রস্তুত করে তার ব্যাগে ঢুকিয়ে নেয়। সে চুপি চুপি চাবিটি চুরি করে লরার রুমে প্রবেশ করে এবং লরার দিকে এক নজরে তাকিয়ে থাকে। লরাও তার দিকে তাকিয়ে থাকে। এরপর সকাল হয়ে যায়। রিসেস আত্মবিশ্বাস নিয়ে প্রস্তুত হয়ে তার মেয়ের রুমে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে লরার শরীর উলঙ্গ অবস্থায় তার মৃতদেহ খাটের উপর পড়ে আছে। সে কান্নায় ভেঙে পড়ে। এত চেষ্টা করেও সে তার মেয়েকে বাঁচাতে পারল না। এইদিকে গ্ল্যানোইনকে দেখানো হয় সে 12টি পারফিউমের মধ্যে তার সর্বশেষ 13 নম্বর পারফিউমটি একসাথে মিশিয়ে এক নিখুঁত পারফিউম তৈরি করে। কিন্তু ঠিক তখনই কিছু সৈনিক সেখানে চলে আসে এবং তাকে ধরে ফেলে। তাকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয় এবং অনেক টর্চার করা হয়। রিসেস তখন গ্ল্যানোইনকে জিজ্ঞেস করে তুমি আমার মেয়েকে কেন খুন করলে। গ্ল্যানোইন শুধু একটাই উত্তর দেয় আমার ওকে দরকার ছিল। পরের দিন শহরের সব মানুষ গ্ল্যানোইনের মৃত্যুদণ্ড দেখার জন্য এক স্থানে জড়ো হয়। জল্লা তেলে সবাই তাকে হাততালি দিয়ে স্বাগতম জানায়। এইদিকে আমরা দেখি সৈনিকরা গ্ল্যানোইনকে নিয়ে যেতে এসেছে। তখন সুযোগ পেয়ে গ্ল্যানোইন নিজের তৈরি পারফিউমের বোতলের ঢাকনা খুলে দেয় আর কিছু পারফিউম তার শরীরে মেখে নেয়। এরপর সবকিছু উল্টাপাল্টা হতে শুরু করে। যারা তাকে হত্যা করতে চেয়েছিল তারাই এখন তাকে রাজকুমারের মতো সম্মান দিয়ে পোশাক পরে জনসাধারণ সামনে নিয়ে যায়। গ্ল্যানোইন যখন পৌঁছায় জল্লাদ তার সামনে মাথা নত করে বলে এই মানুষটি ইনোসেন্ট। এরপর সে তার পকেট থেকে একটি রুমাল বের করে কয়েক ফোঁটা পারফিউম লাগিয়ে বাতাসে ছড়িয়ে দেয়। সাথে সাথে সবাই মোহিত হয়ে পড়ে এবং বলতে থাকে সে মানুষ না, সে একজন দেবতা। সবাই তার সামনে মাথা নিচু করে নত হয়। তখন গ্ল্যানোইন আত্মবিশ্বাসের সঙ্গে বাহু মেলে সবার অভিনন্দন গ্রহণ করে এবং ভেতরে ভেতরে খুব খুশি হয়। এরপর সে তার রুমালটি পকেট থেকে বের করে বাতাসে ছড়িয়ে দেয়। রুমালটি ভিড়ের মধ্যে পড়ে। রুমাল পড়তে মানুষ উন্মাদ হয়ে যায়। সবাই সবকিছু ভুলে
কাপড় চোপড় খুলতে শুরু করে এবং একে অপরকে চুমু খেতে শুরু করে। এমনকি গির্জার ফাদারও মাতাল হয়ে এইসব কাজ করছিল। এই দৃশ্য দেখে গ্ল্যানওয়েনের মনে আবারও সেই ফল বিক্রেতার মেয়ের কথা মনে পড়ে যায়। সে ভাবে যদি সে বেঁচে থাকতো তাহলে গ্ল্যানওয়েন তার প্রেমে পড়তো এবং তার ঘ্রাণকে সারা জীবন যত্ন করে রাখতো। এই ভাবনা ভাবতে ভাবতে সে বিষণ্ণ হয়ে পড়ে। ঠিক তখনই রিসিস তলোয়ার হাতে তাকে মারতে আসে, কিন্তু কাছে এসে সেও পারফিউমের ঘ্রাণে মাতাল হয়ে যায় এবং গ্ল্যানওয়েনকে জড়িয়ে ধরে তার কাছে ক্ষমা চাইতে থাকে। কয়েকদিন পর যখন পারফিউমের প্রভাব কমে যায় তখন একে একে সবারই হুঁশ ফিরে আসে। হুঁশ ফিরে তারা নিজেদেরকে উলঙ্গ অবস্থায় আবিষ্কার করে এবং নিজেদের এই অবস্থা দেখে এতটাই লজ্জায় পড়ে যায় তাদের মুখ লুকাতে চায়। এরপর ডোরোটকে বন্দী করা হয়, কারণ সব খুন তার বাড়িতেই ঘটেছিল। তাকে তাই অপরাধী ঘোষণা করে ফাঁসি দিয়ে মারা হয়। ডোরোটের মৃত্যুর মধ্য দিয়ে পুরো কেসটি ক্লোজ হয়ে যায়। এইদিকে গ্ল্যানওয়েন শহর ছেড়ে প্যারিসের দিকে রওনা হয়। সে অর্ধেক রাস্তা পর্যন্ত পৌঁছিয়ে গিয়েছিল, কিন্তু তখনও তার কাছে অনেকটাই পারফিউম ছিল যে সে চাইলে পুরো পৃথিবীকে নিজের অধীনে আনতে পারত। তার কাছে পৃথিবীর সবকিছু পাওয়ার ক্ষমতা ছিল, কিন্তু সেই সবই ছিল এক রকমের মিথ্যা, কারণ সে পারফিউম তার জন্য সবকিছু করলেও কোনো মানুষ তাকে ভালোবাসতো না এবং সেও কাউকে ভালোবাসতে পারতো না। এইসব ভাবতে ভাবতে 1766 সালের এক রাতে পৌঁছিয়ে যায় প্যারিসের সেই পুরনো মাছের বাজারে, যেখানে তার জন্ম হয়েছিল। সেখানে পৌঁছে সে তার বাকি থাকা পারফিউম নিজের মাথার উপর ঢেলে দেয়। পারফিউমের গন্ধ ছড়ানোর সঙ্গে সঙ্গে সেখানে থাকা সব মানুষ তার সুবাসে মাতাল হয়ে যায় এবং গ্ল্যানওয়েনকে একজন দেবদূত মনে করে তাকে ভালোবাসতে ছুটে আসে। অল্প সময়ের মধ্যে তারা গ্ল্যানওয়েনকে এতটাই আপন করে নেয় যে কিছুক্ষণের মধ্যে গ্ল্যানওয়েনের দেহ পর্যন্ত আর খুঁজে পাওয়া যায় না। এই দুনিয়া থেকে গ্ল্যানওয়েনের অস্তিত্ব একেবারে মুছে যায়। পড়ে থাকে শুধুমাত্র তার জামা কাপড়। পরের দিন সকালে প্রতিদিনের মতো মাছের বাজার বসে। সবাই নিজেদের কাছে ব্যস্ত হয়ে পড়ে। কয়েকটি শিশু গ্ল্যানওয়েনের পরে থাকা কাপড় চোপড় কুড়িয়ে নিয়ে দৌড়ে চলে যায়। শেষে সেই বিশেষ পারফিউমের এক শেষ বিন্দু মাটিতে পড়ে যায়, আর এইভাবেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের অসাধারণ একটি মাস্টারপিস মুভি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যেহেতু আমার সাবস্ক্রাইবাররা থ্রিলার মুভি পছন্দ করে, তাই আমি এই মুভিটি বিশেষ করে আপনাদের জন্য এক্সপ্লেন করেছি। এই ধরনের মুভি যদি আরো দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর যারা নতুন তারা অবশ্যই আমাকে একটি সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে আমার পাশেই থাকুন। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।